বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। ন্যাশনাল ইউনিভার্সিটি অফ বাংলাদেশ কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাস কার্যক্রমে বিবিএ সম্মান তৃতীয় বর্ষ হিসাব বিজ্ঞান বিভাগের ছাত্রছাত্রীদেরকে স্বাগত জানাচ্ছি। আমি এস এম তারিফুল ইসলাম, সহযোগী অধ্যাপক, ঢাকা সিটি কলেজ। আমি পাঠদান করছি তৃতীয় বর্ষের অ্যাডভান্সড অ্যাকাউন্টিং পার্ট 1 কোর্সটির, এবং আমাদের আজ হচ্ছে এই সিলেবাসের সপ্তম লেকচার। এ পর্যন্ত 6টি লেকচার আমরা কমপ্লিট করেছি। ষষ্ঠ লেকচারে আমাদের আলোচ্য বিষয় ছিল রেভিনিউ রিকগনিশন, যেটি আইএএস ইন্টারন্যাশনাল অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড 18-র আলোকে শিক্ষাদান করা হয়। কারণ রেভিনিউ রিকগনিশন সংক্রান্ত বিস্তারিত বিধান সমূহ, কিভাবে রেভিনিউ রিকগনিশনকে হিসাবভুক্ত করা হবে, রিকগনাইজড রেভিনিউকে আমরা কিভাবে হিসাবভুক্ত করব, কখন হিসাবভুক্ত করব, কখন এটাকে ডিফার করব, এই বিষয়ে বিস্তারিত নির্দেশনা আইএএস 18-18 দেওয়া হয়েছে। তো ষষ্ঠ লেকচারে আমরা মোটামুটি ভাবে আইনের বিধানাবলী সম্পর্কে বিস্তারিত আলোচনা করেছি, এবং ছোট্ট দু একটি গাণিতিক সমস্যা নিয়ে সংক্ষেপে আলোচনা আমরা করেছি। এবং তখন আমরা বলেছিলাম যে গাণিতিক অংশগুলা খুব বেশি আসে সেইগুলি নিয়ে আমরা পরবর্তী লেকচারটি সাজাবো, এবং তুলনামূলকভাবে কম গুরুত্বপূর্ণ গাণিতিক সমস্যাকে আমরা একটু অল্প গুরুত্ব দিয়ে ওই পর্যন্ত শেষ করার চেষ্টা করেছি। তো আজকের লেকচারের প্রথম অংশে আমরা ছোট্ট দুইটি গাণিতিক বিষয় বা প্রায়োগিক দিক নিয়ে আলোচনা করব। এরপর আমরা মোটামুটি ভাবে একটু বড় আকারের কিছু গাণিতিক সমস্যাতে যাওয়ার চেষ্টা করব। তো প্রথমে আমরা শুরু করছি আমাদের আলোচনার সেল অন ডিসকাউন্ট অপশন। দ্যাট ইজ, আমরা যখন পণ্য বিক্রি করছি এবং আমরা ক্রেতাকে, আমাদের যাদের কাছে আমরা পণ্য বিক্রি করছি সেই ক্রেতাকে যখন আমি সুযোগ দিচ্ছি যে নির্দিষ্ট সময়ের মধ্যে অর্থ পরিশোধ করলে আপনি উল্লিখিত হারে একটি বার্তা পাবেন, এ ধরনের ক্ষেত্রে আমরা কখন এবং কিভাবে কতটুকু পরিমাণ অর্থকে আয় হিসাবে ক্রেডিট করব, নগদ প্রাপ্তি হিসাবভুক্ত করার ক্ষেত্রে বিধান কি হবে, সেখানে আমরা যাচ্ছি। প্রথম যেটি আসছে আমাদের সেল অন ডিসকাউন্ট অপশনে, আমাদের গাণিতিক সমস্যা আমরা এখানে বলছি স্যামসাং কোম্পানি হ্যাজ অ্যান অ্যারেঞ্জমেন্ট উইথ ইটস কাস্টমার দ্যাট ইট উইল প্রোভাইড এ 3% ভলিউম ডিসকাউন্ট টু ইটস কাস্টমার্স ইফ দে পারচেজ অ্যাট লিস্ট টাকা 20 লাখ অফ ইটস প্রোডাক্ট ডিউরিং দ্য ক্যালেন্ডার ইয়ার। অর্থাৎ যদি কোনো ক্রেতা একটি হিসাবকালের মধ্যে মোট 20 লক্ষ টাকা বা একটা আর্থিক বছরের মধ্যে মোট 20 লক্ষ টাকার পণ্য ক্রয় করেন, ক্যালেন্ডার ইয়ার এখানে আর্থিক বছর না বলে ক্যালেন্ডার ইয়ারটাই বলা ভালো, অর্থাৎ একটি নির্দিষ্ট বছরের সময়সীমা। এটি আর্থিক বছরের সাথে মিল নাও হতে পারে, যে আমাদের আর্থিক বছর হয়তো জানুয়ারি থেকে ডিসেম্বর, হোয়ারাজ যে ক্রেতার কাছে আমরা পণ্য বিক্রি করলাম মার্চ মাসে, তার জন্য ক্যালেন্ডার ইয়ার কিন্তু শেষ হবে পরবর্তী বছরের ফেব্রুয়ারি মাসে। এইভাবে আমরা ক্যালেন্ডার ইয়ারটা হিসাব করে থাকি। তো যাই হোক, এখানে বলা হচ্ছে কি যে যথারীতি সেভাবে এসে গেছে। মার্চের 31 তারিখে আমাদের বলা হচ্ছে যে স্যামসাং 7 লক্ষ টাকার পণ্য বিক্রি করছে এয়ারটেল কোম্পানির কাছে, এবং বিগত 2 বছরে স্যামসাং কোম্পানি এই এয়ারটেল কোম্পানির কাছে 30 লক্ষ টাকার পণ্য বিক্রি করেছে। 30 লক্ষ টাকার পণ্য বিক্রি করেছে, তার মানে সকল সম্ভাবনা থেকেই যায় যে তারা এক ক্যালেন্ডার ইয়ারের মধ্যে ইতোমধ্যে যেমনি 7 লক্ষ টাকার পণ্য ক্রয় করে ফেলছে, এক ক্যালেন্ডার ইয়ার এর মধ্যে তাদের 20 লক্ষ টাকার পণ্য ক্রয়ের একটি সম্ভাবনা আছে। তো আমরা এখানে দেখি আলোচনাতে আমাদের সমাধানে কি বলা হচ্ছে, ইন দিস কেস স্যামসাং শুড রিডিউস ইটস রেভিনিউ বাই 21,000। কেন 21,000 টাকা তারা রেভিনিউ কম করবে? কারণ 7 লক্ষ টাকার পণ্য যে তারা বিক্রি করছে সেখান থেকে 3% ডিসকাউন্ট 21,000 টাকা তারা কমাই ফেলবে। কেন? বিকজ ইট ইজ প্রবাবল দ্যাট, যে কথাটি আমি একটু আগে বললাম, ইট ইজ প্রবাবল দ্যাট ইট উইল প্রোভাইড দিস rebate. Revenue should therefore be reported as টাকা 6,79,000. Why? Out of sales টাকা 7,21,000 was deducted for as volume discount. To not record this volume discount overstates Samsung's revenue for first 3 months of 2012. In other words, the realizable revenue is টাকা 6,79,000. That is, তাদের রেভিনিউ এর মধ্যে 6,79,000 টাকা তাদের
রিকগনাইজেবল এবং এটা ক্রেডিটেবল রেভিনিউ। দেয়ারফর তারা কি করছে, তারা অ্যাকাউন্ট রিসিভেবল ডেবিট সেলস ক্রেডিট করছে 6,79,000 টাকা। আবারও বলছি 7 লক্ষ টাকা থেকে সম্ভাব্য ডিসকাউন্টের পসিবিলিটির কারণে 21,000 টাকা, 7 লক্ষ টাকার উপর 3%, 21,000 টাকা বাদ দিয়ে অবশিষ্ট 6,79,000 টাকাকে তারা এখানে রেভিনিউ হিসাবে ক্রেডিট করছে। এরপর যদি স্যামসাং এর ক্রেতা পক্ষ অর্থাৎ ওই যে এয়ারটেল কোম্পানি যদি ওই নির্দিষ্ট সময়ের মধ্যে পণ্য ক্রয় করে বাটার সুযোগটা গ্রহণ করে, তাহলে আমরা তাদের কাছ থেকে 6,79,000 টাকাই নগদ গ্রহণ করব। সেক্ষেত্রে আমাদের জার্নাল এন্ট্রি হবে ক্যাশ ডেবিট এবং অ্যাকাউন্ট রিসিভেবলস ক্রেডিট। আর যদি ডিসকাউন্টের সুযোগ তারা গ্রহণ করতে না পারে তখন কিন্তু আমরা তাদের কাছ থেকে 7 লক্ষ টাকাই পাবো এবং এই 7 লক্ষ টাকা প্রাপ্তির মধ্যে তাদের প্রাপ্য যেটু রিসিভেবল অ্যামাউন্ট ছিল 6,79,000 টাকা সেটুকু রিসিভেবল হিসাবে ক্রেডিট করছি, whereas আমরা ক্যাশ পাচ্ছি 7 লক্ষ টাকা, দ্যাট ইজ দ্য এক্সেস অ্যামাউন্ট অফ টাকা 21,000। কেন পাচ্ছি? কারণ তারা ডিসকাউন্টের সুযোগটা গ্রহণ করতে পারে নাই। এটাকে আমাদের জন্য একটা রেভিনিউ হিসাবে আমরা দেখাচ্ছি। সেলস ডিসকাউন্ট ফরফিটেড, ইউজুয়ালি আমরা জানি সেলস ডিসকাউন্ট এক্সপেন্স, বাট এটা ফরফিট করে ফেলছি মানে কি তারা আর এই ডিসকাউন্টের সুযোগটা গ্রহণ করতে পারবে না। আমার খরচ যদি সেভ হয়ে যায় সেটি আমার জন্য রেভিনিউ। নেক্সট যে গাণিতিক সমস্যা আমরা যাচ্ছি সেটি হচ্ছে সেল উইথ রাইট অফ রিটার্ন, অর্থাৎ আমরা পণ্য বিক্রি করছি এবং তাদেরকে সুযোগ দিচ্ছি যে তারা একটা নির্দিষ্ট সময়ের মধ্যে চাইলে এই পণ্যটা ফেরত দিতে পারে। দেখি আমরা গাণিতিক সমস্যায় যাই। বলা হচ্ছে Pisido company in the beta testing stage of new laser equipment that will help patients who have acid reflux problem, অর্থাৎ যাদের অ্যাসিডিটির প্রবলেম আছে তাদের কিছু টেস্টের ক্ষেত্রে কাজে লাগে এরকম একটা ইকুইপমেন্ট তারা বিক্রি করবে। তো এখানে বলা হচ্ছে কি যে অ্যাজ এ রেজাল্ট সিডো হ্যাজ রিসিভ রেগুলেটরি অথরিটি টু সেল ইটস ইকুইপমেন্ট টু ভেরিয়াস হসপিটালস, তাদের অনুমতি আছে এগুলো বিক্রি করার। বিকজ অফ দ্য আনসার্টেনিটি সারাউন্ডিং দিস প্রোডাক্ট, এই কোম্পানি কি করছে, গ্যারান্টেড টু দ্য পার্টিসিপেটিং হসপিটাল দ্য রাইট টু রিটার্ন দ্য ডিভাইস এন্ড রিসিভ ফুল রিইম্বার্সমেন্ট ফর এ পিরিয়ড অফ 9 মান্থ, অর্থাৎ পণ্য ক্রয়ের 9 মাসের মধ্যে যদি তারা ফেরত দিয়ে দেন তাহলে তারা কি করবেন, তারা সম্পূর্ণ টাকাটাই আবার তাদেরকে ফেরত দিয়ে দিবেন। অর্থাৎ পণ্য যদি তারা ব্যবহার করতে না পারেন অথবা যদি ব্যবহার করে উপযুক্ত ফলাফল বা সুবিধা তারা না পান তাহলে তারা চাইলে এই পণ্যটা কি করতে পারে, ফেরত দিতে পারে। দেন ইন দ্যাট কেস সময়টা হচ্ছে কতদিন, 9 মাসের মধ্যে। তো সেটা নিয়ে আলোচনা করা হলো। তারপর বলছে যে আমরা যদি মনে করি যে আগস্টের 1, 2012 তারিখে 3 লক্ষ টাকার পণ্য বিক্রয় করা হয় এবং স্বল্প মাত্রায় মালিকানার ঝুঁকি সংরক্ষণ করে, অর্থাৎ ফেরতের একটা পসিবিলিটি আছে এবং আমরা জানি ফেরত যদি আসে তাহলে ঝুঁকিটা, ফেরত আসার ঝুঁকি যেহেতু আছে মালিকানাটা আবার আমার হাতে ফেরত আসার পসিবিলিটি আছে। তো আগস্টের 1 তারিখে যখন তারা 3 লক্ষ টাকার পণ্য বিক্রি করছে, আউট অফ দ্যাট টাকা 3 লাখ, 10,000 টাকার পণ্য 15 অক্টোবর তারিখে আমাদের কাছে ফেরত আসছে। সেই ক্ষেত্রে জাবেদা কি হবে, যখন পণ্য তারা বিক্রি করছে অ্যাকাউন্ট রিসিভেবল ডেবিট সেলস রেভিনিউ ক্রেডিট টাকা 3 লাখ, এবং যেহেতু এখান থেকে আবার কিছু পণ্য ফেরত আসছে তখন কি হবে, সেলস রিটার্ন এন্ড অ্যালাউন্স ডেবিট অ্যাকাউন্ট রিসিভেবল ক্রেডিট। আসলে এটুকুর মধ্যে আমাদের কিন্তু খুব জটিল কোনো অ্যাকাউন্টিং ট্রিটমেন্ট নাই, আমরা এটা একদম অ্যাকাউন্টিং শেখার শুরু থেকে এরকম কিছু ছোটখাটো জাবেদা করে আসছি। এরপর যে বিষয়টি আসছে এটুকু জরুরি, 31 ডিসেম্বর তারিখে তারা পূর্ব অভিজ্ঞতার আলোকে অনুমান করে নিচ্ছে যে ব্যালেন্স শিটের ব্যালেন্সের উপর 4% আসে ফেরত আসার সম্ভাবনা আছে। তার মানে 3 লক্ষ টাকা থেকে 10,000 টাকা তো ফেরত চলেই আসলো, অবশিষ্ট থাকলো 2,09,000 টাকা এবং তাদের কাছে একটা পসিবিলিটি আছে যে মোটামুটি ভাবে 4% কাস্টমার পণ্য অ্যাকাউন্ট রিসিভেবল এর ক্লোজিং ব্যালেন্সের উপরে 4% কাস্টমার কি করে, পণ্য ফেরত পাঠায়। দেন 2,09,000 টাকার উপর 4% 11,600 টাকার পণ্য যেহেতু ফেরত আসার সম্ভাবনা আছে, আমরা এটাকে ফেরত হিসাবে লিখছি না, সম্ভাব্য ফেরত হিসাবে আমরা এটাকে ডেবিট এন্ট্রি করছি। সেলস রিটার্ন এন্ড অ্যালাউন্স ডেবিট এন্ড অ্যালাউন্সেস ফর সেলস রিটার্ন এন্ড অ্যালাউন্স ক্রেডিট, অর্থাৎ সেলস রিটার্ন হিসাবে এটাকে আমরা দেখাচ্ছি, বাট যেহেতু এটা রিয়েলি রিকগনাইজড সেলস রিটার্ন নয় সুতরাং এই টাকাটা কোথায় যাচ্ছে, অ্যালাউন্স ফর সেলস রিটার্ন এন্ড অ্যালাউন্সে আমাদের এই টাকাটা চলে যাচ্ছে। এখন বলা হচ্ছে যে এটাকে আমরা কিভাবে হিসাবভুক্ত করব, সেলস রিটার্ন এন্ড অ্যালাউন্স হিসাবটিকে আয়ের বিপরীতে কন্ট্রা রেভিনিউ হিসাবে দেখাতে হবে, অর্থাৎ সেলস থেকে বাদ দিয়ে দেখাতে হবে। কন্ট্রা রেভিনিউ
কন্ট্রা অ্যাকাউন্ট বলতে বোঝানো হয় প্রত্যেকটা অ্যাকাউন্টের একটা কন্ট্রা আছে, যেমন অ্যাসেটের কন্ট্রা হচ্ছে অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন। কেন আমরা এটাকে কন্ট্রা অ্যাসেট বলছি? কারণ অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশনকে অ্যাসেট থেকে মাইনাস করে দেখানো হয়। ঠিক একইভাবে সেলস রিটার্ন এন্ড অ্যালাউন্স হচ্ছে কন্ট্রা রেভিনিউ। কেন কন্ট্রা রেভিনিউ বলছি? কারণ এটাকে সেলস রেভিনিউ থেকে মাইনাস করে দেখানো হয়। আর অ্যালাউন্স যেটি আছে সেটিকে অ্যাকাউন্ট রিসিভেবল থেকে কন্ট্রা অ্যাসেট হিসাবে অ্যাকাউন্ট রিসিভেবল থেকে বাদ দিয়ে দেখাতে হবে। এই গেল আমাদের ছোট্ট দুইটা গাণিতিক আলোচনা। আমরা এরপর একটু তুলনামূলক একটু বড় সমস্যাতে যাওয়ার চেষ্টা করছি, দেখা যাক। প্রথম যে গাণিতিক সমস্যাটাতে আমরা যাব, সেখানে আসলে বিষয়বস্তুটা আগে আমরা ভিত্তিটা বা ব্যাকগ্রাউন্ডটা আগে একটু বুঝে নেওয়ার চেষ্টা করি। একটা ভূমিকা হিসাবে বলা হচ্ছে কি, অধিকাংশ ক্ষেত্রে প্রতিষ্ঠানগুলি বিক্রয় বিন্দু বা সরবরাহ বিন্দুতে আয় শনাক্ত করে, কারণ বিক্রয় বিন্দুতে আয় অর্জন প্রক্রিয়ায় অধিকাংশ নিশ্চয়তা কেটে যায় এবং বিনিময় মূল্য জানা যায়। অর্থাৎ যখনই আপনি সেলস সম্পর্কে কনফার্ম হয়ে যাচ্ছেন, সাথে সাথে আপনি সেলসটাকে ক্রেডিট করে ফেলতে পারেন। ফর এক্সাম্পল, আপনি একটা দোকানে গেলেন, জিনিসপত্র দেখে, পোশাকের দোকানে গেলেন, অনেক ঘেটে বেছে তারপর একটা পছন্দনীয় পোশাক বাছাই করলেন এবং এটি নিয়ে আপনি কাউন্টারে গেছেন, কাউন্টার এটাকে বিল করে ফেললো। দ্যাটস দ্য পয়েন্ট অফ সেলস। এবং ওই পয়েন্টেই তারা কিন্তু এখানে বিক্রয় সম্পর্কে নিশ্চিত হয়ে যাচ্ছে, ফলে তাদের অনিশ্চয়তা যেহেতু ক্রেডিট হয়ে যাচ্ছে, ফলে ওই পয়েন্টেই তারা এখানে সেলস রেভিনিউটাকে ক্রেডিট করে ফেলতে পারে। কিন্তু অনেক ক্ষেত্রে এমন একটি বিষয় চলে আসতে পারে, বিক্রি হয়ে গেছে কিন্তু ডেলিভারি হয় নাই। আসলে এখানে যে বিষয়টিকে ইন্ডিকেট করা হচ্ছে সেটা হচ্ছে যে আমাদের দীর্ঘ মেয়াদে যে পণ্যের কার্যক্রম শেষ করতে হয়, যেমন লং টার্ম কন্ট্রাক্ট। আমরা ষষ্ঠ লেকচারে যখন রেভিনিউ রিকগনিশনের থিওরিটিক্যাল আলোচনা নিয়ে কথা বলছিলাম, সেখানে একটা কথা বলেছিলাম যে আমাদের স্বপ্নের একটি প্রকল্প, পদ্মা ব্রিজ প্রকল্প, একটা লম্বা সময় ধরে নির্মাণ কাজ চলছে। যারা নির্মাতা পক্ষ, তারা এখানে তাদের রেভিনিউ এর পরিমাণটা কিভাবে রিকগনাইজ করবেন? কারণ ফর এক্সাম্পল 10 বছর ধরে কাজ চলছে, অনেক বড় অঙ্কের একটা কাজ। তো এই যে বড় অঙ্কের একটা কাজ, তারা কি 10 বছর শেষ হওয়া পর্যন্ত অপেক্ষা করবেন রেভিনিউ রিকগনাইজ করতে, নাকি প্রত্যেক বছরে কিছু কিছু টাকা করে তারা রেভিনিউ রিকগনাইজ করবেন? সেই বিষয়টাকে আমরা এখানে বলছি বিফোর ডেলিভারি, অর্থাৎ কাজ শুরু হয়ে গেছে, পণ্যের উৎপাদন শুরু হয়ে গেছে কিন্তু ডেলিভারি এখনো হয়নি। এখন আমরা, এবং অনেক লম্বা সময় লাগবে, তখন কত টাকাকে আমি রেভিনিউ হিসাবে রাখবো? এক্ষেত্রে আমাদের অপশন হচ্ছে দুটি। একটি হচ্ছে পার্সেন্টেজ অফ কমপ্লিশন মেথড, অর্থাৎ মোট কাজের যত শতাংশ শেষ হয়েছে। ফর এক্সাম্পল, আমরা হয়তো চলতি বছরে 10% কাজ শেষ করলাম, আমার কন্ট্রাক্ট প্রাইস, আমার এখানে হয়তো 3 বছর লাগবে কাজ শেষ করতে। 3 লক্ষ টাকার একটা কাজ শেষ করতে হয়তো 3 বছর লাগবে। প্রথম বছরে যে কয় মাস কাজ হয়েছে তার মধ্যে আমরা 10% কাজ শেষ করেছি, তাহলে সেক্ষেত্রে কি হবে? ওই 3 লক্ষ টাকার 10% 30,000 টাকা প্রথম বছরের জন্য রেভিনিউ হিসাবে গণ্য হবে। এটা হচ্ছে পার্সেন্টেজ অফ কমপ্লিশন মেথড। দেন সেক্ষেত্রে আমাদেরকে কি করতে হবে? আমরা গাণিতিক ব্যাখ্যা একটু পরে যে বিষয়টির বিস্তারিত ব্যাখ্যায় যাচ্ছি, তার আগে দ্বিতীয় যে পদ্ধতি, দ্বিতীয় যে অপশনটি আছে সেটিতে আমরা যাই। এখানে বলা হচ্ছে কমপ্লিটেড কন্ট্রাক্ট মেথড। এটা আবার প্রথমটার একদম বিপরীত। প্রথম পার্সেন্টেজ অফ কমপ্লিশনে বলছি যতটুকু কমপ্লিট হবে ততটুকু রেভিনিউ আমরা রিকগনাইজ করব, কিন্তু কমপ্লিটেড কন্ট্রাক্ট মেথডে বলা হচ্ছে কাজ সম্পূর্ণ শেষ না হওয়া পর্যন্ত রেভিনিউকে রিকগনাইজ করা যাবে না। এটা হচ্ছে কমপ্লিটেড কন্ট্রাক্ট মেথড। আমরা এখন যাই এর গাণিতিক প্রয়োগ দেখার জন্য। প্রথম যে সমস্যা আমরা পাচ্ছি, বলা হচ্ছে যে গার্নি কনস্ট্রাকশন কোম্পানি 2012 সালে একটা অ্যাপার্টমেন্ট কনস্ট্রাক্ট করার জন্য চুক্তিতে যাচ্ছে এবং এই কন্ট্রাক্ট প্রাইস হচ্ছে 12 লক্ষ টাকা, অর্থাৎ 12 লক্ষ টাকায় তার অ্যাপার্টমেন্ট বিল্ডিংটা কমপ্লিট করে দিবে। তো এখানে যেটা দেখা যাচ্ছে যে 3 বছর, 2012 সালে তাদের খরচ হয়েছে 2,80,000 টাকা। 2,80,000 টাকা খরচ হয়েছে 2012 সালে। 2013 সালে খরচ হয়েছে 6 লক্ষ টাকা। 2014 সালে খরচ হয়েছে 7,85,000 টাকা। অঙ্কটা বোঝার জন্য একটা বিষয় ক্লিয়ার করতে হবে, 2012 সালে মোট 2,80,000 টাকা খরচ হয়েছে। 2013 সালে যখন খরচ 6 লক্ষ টাকা, তার মানে এই 6 লক্ষ টাকা হচ্ছে কি ইনক্লুডিং দিস টাকা 2,80,000। তার মানে 2013 সালের অ্যাডিশনাল খরচ যদি আমরা হিসাব করি, সেটা হচ্ছে কি 6 লক্ষ টাকা থেকে 2,80,000 টাকা, যেহেতু বিগত বছরের খরচ, ফলে চলতি বছরের খরচ হচ্ছে 3,20,000 টাকা।
দেন 2014 সালে খরচ হয়েছে 7,85,000 টাকা মোট টোটাল কস্ট। এখন এই আউট অফ দিস 7,85,000 2013 সাল পর্যন্ত খরচ হয়েছিল 6 লক্ষ টাকা। তার মানে অ্যাডিশনালি 2014 সালে খরচ হয়েছে আরো 1,85,000 টাকা। তারপর প্রথম বছরে তাদের অনুমান এখানে দেওয়া আছে, প্রথম বছরে তাদের অনুমান ছিল 2,80,000 টাকা খরচ হয়েছে, আরো 5,20,000 টাকা খরচ তাদের হবে, এরকম একটা অনুমান তাদের ছিল। দ্বিতীয় বছরে দ্যাট ইজ তাদের তখন টোটাল আনুমানিক খরচ ছিল 8 লক্ষ টাকা। আমরা 2012 সালে যখন আছি, আমাদের সামনে কিন্তু 2013 বা 14 সালের ইনফরমেশন নাই। ফর দ্য ম্যাথমেটিক্যাল পারপাস এখানে হয়তো দিয়ে দেওয়া আছে, বাট বাস্তবে কিন্তু আমরা 2012 সালে বসে 2013 সালের তথ্য জানতে পারবো না। সো 2012 সালে তাদের খরচ হয়ে গেছে 2,80,000, তাদের অনুমান ছিল আরো 5,20,000 টাকা খরচ হবে। কিন্তু 2013 সালে যখন তারা গেল তখন দেখলো কি যে মোট খরচ 8 লাখ, 2013 সালেও তারা দেখছে 6 লক্ষ টাকা খরচ হয়ে গেছে, আরো 2 লক্ষ টাকার মধ্যে তারা কাজটা শেষ করতে পারবে। 2014 সালে ইনফরমেশন আমার সামনে তখন নাই, বাট 14 সালে আমি এসে দেখছি কাজ শেষ এবং মোট খরচ হয়েছে 7,85,000 টাকা। তো প্রথম বছরে যদিও 2,80,000 টাকা খরচ আমরা করেছি, কিন্তু আমরা বিল পেশ করেছিলাম 1,50,000 টাকার, যার এগেনস্টে ক্যাশ প্রাপ্তির পরিমাণ 1,20,000 টাকা। 2013 সাল শেষ হওয়া পর্যন্ত আমরা বিল করেছিলাম মোট 5 লক্ষ টাকা, ইনক্লুডিং 1,50,000, মোট 5 লক্ষ টাকা, যার মধ্যে মোট প্রাপ্তি 3,20,000, যার মধ্যে গত বছর পেয়েছে 1,20,000। 2013 সালে নতুন করে পাওয়া গেছে 2 লক্ষ টাকা। 2014 সাল শেষে কাজ যেহেতু শেষ, পুরা টাকা বিল করা হয়ে গেছে, তার মধ্যে নগদ প্রাপ্তির পরিমাণ 9,40,000। বিগত বছর পর্যন্ত প্রাপ্তি ছিল 3,20,000, তার মানে বাকি যে 6,20,000 টাকা সেটা 2014 সালে পাওয়া গেছে। আমাদেরকে বলা হচ্ছে কি, অ্যাজিউমিং দ্যাট পার্সেন্টেজ অফ কমপ্লিশন মেথড ইজ ইউজড, compute the amount of gross profit to be recognized in 2012 and 2013। 2012 সালে কতটুকু প্রফিট আমি রিকগনাইজ করব, 2013 সালে কতটুকু রিকগনাইজ করব। মেথড যখন পার্সেন্টেজ অফ কমপ্লিশন, দ্যাট ইজ যতটুকু শেষ হয়েছে ততটুকু রেভিনিউ। 2 নম্বরে আমাদের বলা হচ্ছে কমপ্লিটেড কন্ট্রাক্ট মেথড, দ্যাট ইজ কাজ শেষ না হওয়া পর্যন্ত কোনো প্রফিট রিকগনাইজ হবে না। তাই যদি ঘটে তাহলে মনে রাখতে হবে 2012 এবং 2013 সালে কিন্তু আমার কাজ শেষ হয়নি, ফলে 2012 এবং 13 সালে এখনই বলে দিচ্ছি 2012 এবং 13 সালে কোনো প্রফিট রিকগনাইজ করা যাবে না, সম্পূর্ণ রেভিনিউটাই রিকগনাইজ হবে 2014 সালে। আর জার্নাল এন্ট্রি তৈরি করতে বলছে আমাদের পার্সেন্টেজ অফ কমপ্লিশন মেথডে, আমরা জার্নাল এন্ট্রিটা তৈরির চেষ্টা করব। ফার্স্ট ওয়ান আসছে, আমরা এখানে দেখি বলা হচ্ছে আমাদের কন্ট্রাক্ট প্রাইস হচ্ছে 12 লক্ষ টাকা। 2012 সালে আমাদের খরচ হয়েছে 2,80,000 টাকা, 2,80,000 টাকা খরচ হয়েছে এবং আমাদের আনুমানিক আরো খরচ হবে 5,20,000, অর্থাৎ আমাদের মোট খরচ হবে 8 লক্ষ টাকা। মোট 12 লক্ষ টাকা মূল্য, খরচ হবে 8 লক্ষ টাকা, দ্যাট ইজ আমাদের এস্টিমেটেড আনুমানিক গ্রস প্রফিটের পরিমাণ হচ্ছে 4 লক্ষ টাকা। 12 লক্ষ টাকার কাজ 8 লক্ষ টাকায় শেষ করতে পারবো, মানে আমার প্রফিট হবে 4 লক্ষ টাকা। এক। নেক্সট হচ্ছে আউট অফ 8 লক্ষ টাকা আমরা খরচ করে ফেলছি কত, 8 লক্ষ টাকার মধ্যে খরচ হচ্ছে 2,80,000, দ্যাট ইজ আমরা ভাগ করলে পাচ্ছি 35% কাজ আমাদের শেষ হচ্ছে। সুতরাং সম্ভাব্য যে গ্রস প্রফিট আছে 4 লক্ষ টাকা, তার 35% 1,40,000 টাকা আমাদের 2012 সালের গ্রস প্রফিট হিসাবে রিকগনাইজ হচ্ছে। এবার আসি 2013 সালে, কন্ট্রাক্ট প্রাইস 12 লক্ষ টাকা, খরচ হয়ে গেছে 2013 সাল শেষ হওয়া পর্যন্ত 6 লক্ষ টাকা। আনুমানিক আমরা এটা আগেই দেখছিলাম, আনুমানিক আরো খরচ হবে 2 লক্ষ টাকা, তার মানে মোট খরচের পরিমাণ আমরা এখনো জানছি 8 লক্ষ টাকা। সম্ভাব্য গ্রস প্রফিট এখনো আমাদের 4 লক্ষ টাকা এবং আমাদের সম্ভাব্য 8 লক্ষ টাকা খরচের মধ্যে 6 লক্ষ টাকা আমরা খরচ করে ফেলছি, দ্যাট ইজ 75% খরচ আমাদের হয়ে গেছে। তার মানে 4 লক্ষ টাকা 75%, 3 লক্ষ টাকাকে আমরা প্রফিট হিসাবে রিকগনাইজ করতে পারি। বলছি কেন, কারণ বিগত বছরে 1,40,000 টাকা রিকগনাইজ হয়ে গেছে। সো আউট অফ দিস 3 লক্ষ টাকা, 1,40,000 টাকা যেহেতু বিগত বছরে রিকগনাইজ, সুতরাং চলতি বছরে রিকগনাইজেবল গ্রস প্রফিট হচ্ছে 1,60,000 টাকা। দেন নেক্সট আমরা আসছি যে কথাটা একটু আগে বলছিলাম আমরা, যে
কমপ্লিটেড কন্ট্রাক্ট মেথড যদি হয় 2012 এবং 13 সালে কোনো প্রফিট রিকগনাইজ করা যাবে না, বিকজ কমপ্লিটেড কন্ট্রাক্ট অ্যাজ দ্য নেম ইমপ্লাইজ, নামে যার পরিচয়, কাজ শেষ না হওয়া পর্যন্ত কোনো প্রফিট নাই। সুতরাং 2012 এবং 13 সালে কোনো প্রফিট রিকগনাইজ হবে না। 2014 সালে এসে একবারে আমরা দেখব আমার কন্ট্রাক্ট প্রাইস 12 লক্ষ টাকা, মোট খরচ হয়েছে 7,85,000 টাকা, সুতরাং আমার গ্রস প্রফিট টোটাল রিকগনাইজ 4,14,000 টাকা, সম্পূর্ণটাই এক বছরের প্রফিট। এক বছর অনেক প্রফিট, কিন্তু বিগত 2টা বছরে কিন্তু এই কন্ট্রাক্ট বাবদ কোনো প্রফিট দেখানো যায়নি। কেন? যখন কমপ্লিটেড কন্ট্রাক্ট মেথড, কাজ শেষ না হওয়া পর্যন্ত কোনো প্রফিট দেখানো যাবে না। নাও আমরা আসি জার্নাল এন্ট্রিতে। পার্সেন্টেজ অফ কমপ্লিশন মেথডে যদি আমরা জার্নাল এন্ট্রি করি, 2012 সালে আমরা দেখাচ্ছি, 2013 সালের জার্নাল এন্ট্রি। 2013 সালের জার্নাল এন্ট্রিতে আমরা আসছি, আমাদের টোটাল খরচ হয়েছে 6 লক্ষ টাকা। 2013 সাল শেষ হওয়া পর্যন্ত আমাদের খরচ হয়েছিল 6 লক্ষ টাকা, যার মধ্যে বিগত বছরের খরচ 2,80,000 টাকা, বাকি 3,20,000 টাকা চলতি বছরের খরচ কনস্ট্রাকশন ইন প্রসেস নামে ডেবিট হচ্ছে। এবং টাকাটা যাচ্ছে কোথা থেকে? আমরা এই 3,20,000 টাকা খরচ করছি ম্যাটেরিয়াল বাবদ, ক্যাশ এবং অন্যান্য খরচ বাবদ, সেটা ক্রেডিট হয়ে যাচ্ছে। দেন আমাদের আসছে বিলিং। আমরা যদি এখানে খেয়াল করি, আমরা মোট বিল পেশ করছি 5 লক্ষ টাকা, যার মধ্যে গত বছরে বিল করে ফেলেছিলাম 1,50,000 টাকা। সুতরাং অবশিষ্ট 3,50,000 টাকা চলতি বছরে বিল করছি, টাকা পাইনি, সুতরাং অ্যাকাউন্ট রিসিভেবল ডেবিট, আর বিলিং অন কনস্ট্রাকশন ইন প্রসেস ক্রেডিট। বিলিং লিখছি, রেভিনিউ লিখছি না, বিং দ্য ওয়ার্ক ইজ নট ইয়েট কমপ্লিটেড। আচ্ছা, এখন তারপরে আমাদের আসলো যে আমরা মোট পেয়েছিলাম টাকা হচ্ছে কত? 3,20,000, যার মধ্যে গত বছর আমরা পেয়েছি 1,20,000 টাকা। সুতরাং চলতি বছরের প্রাপ্তি হচ্ছে 2 লক্ষ টাকা ক্যাশ ডেবিট, অ্যাকাউন্ট রিসিভেবল ক্রেডিট। দেন গ্রস প্রফিট রিকগনাইজ করার জন্য কি হবে? খরচের টাকাটা চলে আসবে, খরচের টাকাটা আমাদের ডেবিট, দেন কনস্ট্রাকশন ইন প্রসেস আমাদের ডেবিট, আর রেভিনিউ ফ্রম লং টার্ম কন্ট্রাক্ট হচ্ছে ক্রেডিট 4,80,000 টাকা। এখানে 1,60,000 টাকা হচ্ছে আমাদের গ্রস প্রফিট। কিভাবে আসলো? আমাদের দেখাচ্ছি আমরা যে আমাদের কাজ শেষ হয়েছে 75%। আউট অফ দিস চলতি বছরে কত টাকার কাজ শেষ হয়েছে? চলতি বছরে আমাদের কাজ শেষ হয়েছে, শুধুমাত্র চলতি বছরে কাজ শেষ হয়েছে 4,80,000 টাকা। এটা যদি আমরা একটু বোঝার চেষ্টা করি, তাহলে দেখি যে চলতি বছরে আমাদের মোট কাজ কমপ্লিট হয়েছিল 75%। মোট 75%, 12 লাখে 75% আসে 9 লাখ। এই 9 লক্ষ টাকার মধ্যে গত বছরে অর্থাৎ 2012 সালে আমাদের কাজ শেষ হয়েছিল যতটুকু, সেইটুকু আমাদের হিসাবের বাইরে থাকবে। সুতরাং ওনলি ফর দ্য কারেন্ট ইয়ার আমাদের রেভিনিউ, এখানে আমরা দেখাচ্ছিও সেই গণনাটা, যে 6 লক্ষ টাকার মধ্যে 2,80,000 টাকা যেহেতু বিগত বছরের খরচ, শুধু চলতি বছরের খরচের অংশ, এবং সেটা 8 লক্ষ টাকার এগেইনস্টে কত পার্সেন্ট। আমরা যদি একটু ক্যালকুলেটরের সাহায্য নেই, আমরা তাহলে দেখব। আমরা যদি খেয়াল করি যে আমাদের 2013 সাল শেষ হওয়া পর্যন্ত আমাদের মোট খরচের পরিমাণ হচ্ছে কত? মোট খরচের পরিমাণ 6 লক্ষ টাকা, যার মধ্যে থেকে বিগত বছর শেষ হওয়া পর্যন্ত আমাদের খরচ হয়েছিল 2,80,000 টাকা। তার মানে শুধুমাত্র চলতি বছরে খরচ হয়েছে 3,20,000 টাকা, যেটা আমাদের মোট আনুমানিক খরচ হচ্ছে 8 লক্ষ টাকা। তার কত পার্সেন্ট? 40%। মোট আনুমানিক খরচের 40%, আমাদের কন্ট্রাক্ট প্রাইসের 40% হচ্ছে 12 লক্ষ টাকা, তার 40% 4,80,000 টাকা হচ্ছে আমাদের রেভিনিউ। আবারও বলছি, আমরা পুরো ক্যালকুলেশনটা আবারও যদি আমরা রিপিট করি, আমাদের মোট খরচ হয়েছে 2013 সাল শেষ হওয়া পর্যন্ত 6 লক্ষ টাকা, যার মধ্যে 2012 সালের খরচ 2,80,000 টাকা, শুধুমাত্র চলতি বছরের খরচ 3,20,000 টাকা। আমাদের মোট আনুমানিক খরচ 2013 সাল শেষ হওয়া পর্যন্ত ছিল 8 লক্ষ টাকা। তার মানে সেই হিসাবে 40% কাজ আমরা শেষ করছি। সুতরাং কন্ট্রাক্ট প্রাইসের 40%, 12 লক্ষ টাকার 40% হচ্ছে আমাদের 4,80,000 টাকা চলতি বছরের রেভিনিউ। এই চলতি বছরের রেভিনিউ যে টাকাটা আমাদের, এই চলতি বছরের রেভিনিউ এর মধ্যে ফলে 12 লক্ষ টাকা 40%, 4,80,000 টাকা রেভিনিউ, যার জন্য কস্ট পে করেছি আমরা 3,80,000 টাকা, অবশিষ্ট 1,60,000 টাকা আমাদের প্রফিট।
এখন ইনকাম স্টেটমেন্টে আমরা কি করব, এই 1,60,000 টাকাকে গ্রস প্রফিটের সাথে যোগ করব। আর ব্যালেন্স শিটে কি কি আসবে, লায়াবিলিটিজ এর দিকে কিছুই যাবে না, কনস্ট্রাকশন ইন প্রসেসে অ্যাকাউন্ট রিসিভেবল বাবদ আসবে 1,80,000 টাকা। কেন 1,80,000 টাকা, সেই ক্যালকুলেশনটা আমরা এখানে দেখাচ্ছি যে মোট 5 লক্ষ টাকা আমাদের বিল করা হয়েছে, যার মধ্যে এ পর্যন্ত প্রাপ্তি 3,20,000 টাকা, বকে আছে 1,80,000 টাকা, সেটা আসছে রিসিভেবল নামে। আর 4 লক্ষ টাকাকে আমরা দেখাচ্ছি ইনভেন্টরি হিসাবে। কেন, কারণ 9 লক্ষ টাকা থেকে 5 লক্ষ টাকার বিল পেশ করা হয়েছে। সো আমরা এখানে পেয়ে যাচ্ছি যে 9 লক্ষ টাকার মধ্যে থেকে আমরা যদি এখানে খেয়াল করি রিসিভেবল, সেটি হচ্ছে কি 5 লক্ষ টাকার কাজ বিল আমরা করেছি, যার মধ্যে 3,20,000 টাকা পাওয়া গেছে, অবশিষ্ট 1,80,000 টাকা আমাদের রিসিভেবল থেকে গেছে। আর ইনভেন্টরি বাবদ আমাদের আছে 4 লক্ষ টাকা, দ্যাট ইজ আমাদের মোট বিল করা অ্যামাউন্ট এবং আমাদের সমাপ্ত কাজের অ্যামাউন্টের যে পার্থক্য। মোট কাজ হয়েছে আমাদের 9 লক্ষ টাকার, যার ক্যালকুলেশন আমরা দেখাচ্ছি। মোট খরচ 6 লক্ষ টাকা এবং 2 বছরের প্রফিট বাবদ 1,40,000 এবং 1,60,000, মোট 9 লক্ষ টাকা, যার মধ্যে বিল পেশ করা হয়ে গেছে 5 লক্ষ টাকার, অবশিষ্ট 4 লক্ষ টাকার বিল যেহেতু পেশ করি নাই, এটা আমাদের ইনভেন্টরি হিসাবে থেকে যাবে। নেক্সট আমাদের যে আলোচনার বিষয় আসছে সেটি হচ্ছে রেভিনিউ রিকগনিশন আফটার ডেলিভারি। ওইটা ছিল বিফোর ডেলিভারি, অর্থাৎ কাজ শুরু করেছি শেষ করি নাই, কাজ এখনো চলমান, তখন আমরা কতটুকু রেভিনিউ রিকগনাইজ করব। এখানে যেটি আসছে সেটি হচ্ছে আফটার ডেলিভারি, অর্থাৎ পণ্য দেওয়া হয়ে গেছে কিন্তু মূল্য পাইনি। ওখানে পণ্যও দেওয়া হয় নাই, সম্পূর্ণ মূল্যও পাই নাই, আস্তে আস্তে কাজ শেষ করছি, আস্তে আস্তে মূল্য পাবো। আর এখানে পণ্য ডেলিভার দেওয়া হয়ে গেছে কিন্তু মূল্য এখনো পাইনি। দ্যাট ইজ এখানে যে বিষয়টাকে ডিনোট করে, যে বিষয়টাকে ইন্ডিকেট করে, সেটি হচ্ছে কিস্তিতে পণ্য দ্রব্য বিক্রয়ের ক্ষেত্রে। কিস্তিতে পণ্য যখন বিক্রি করা হয়, আপনি কি করছেন, পণ্য কিন্তু বিক্রেতার পণ্য ক্রেতার হাতে আপনি দিয়ে দিচ্ছেন, অথচ টাকা পুরো পান নাই। টাকা কবে পাবেন, আস্তে আস্তে বছরে কিস্তিতে টাকাটা পাবেন। এই ক্ষেত্রে আমরা রেভিনিউটাকে কিভাবে রিকগনাইজ করব সেই বিষয়টি আসছে। তো এখানে আমরা বলছি দুইটা মেথড আমাদের আছে, একটি হচ্ছে ইনস্টলমেন্ট সেলস মেথড আর একটা হচ্ছে কস্ট রিকভারি মেথড। ইনস্টলমেন্ট সেলস মেথডে কি হবে, যে বছরে যতটুকু কাজ শেষ হয়েছে, যে বছরে যতটুকু টাকা আদায় হয়েছে, সেই টাকাই ওই বছরের জন্য রেভিনিউ হিসাবে গণ্য হবে। ফর এক্সাম্পল, আপনি একটা পণ্য বিক্রি করেছেন 4 লক্ষ টাকা এবং মূল্য আপনি আদায় করবেন 4 বছর বাবদ। ফর এক্সাম্পল ইকুয়ালি প্রত্যেক বছরে 1 লক্ষ টাকা করে আপনি আদায় করবেন। তাহলে চলতি বছরের আদায়যোগ্য টাকা হচ্ছে 1 লক্ষ টাকা। তাহলে এই 1 লক্ষ টাকা যদি আদায় হয়ে যায়, তাহলে 1 লক্ষ টাকাই চলতি বছর রেভিনিউ হিসাবে গণ্য হবে। প্রত্যেক বছর রেভিনিউ হিসাবে গণ্য হবে কত, 4 লক্ষ টাকা। এবং এখান থেকে ওই রেভিনিউ এর এগেইনস্টে আনুপাতিক হারে খরচ বাদ দিয়ে অবশিষ্ট টাকা গ্রস প্রফিট হিসাবে গণ্য হবে। তো সেটাই বলা হচ্ছে এখানে। নিয়মটা কি, বিক্রির বছরে যে বছর পণ্য বিক্রি করা হবে সে বছর বিক্রয় এবং বিক্রিত পণ্যের ব্যয় হিসাবভুক্ত করতে হবে সাধারণ নিয়মে। এরপর কিস্তি বিক্রয় লেনদেন হতে মোট মুনাফার হার নির্ণয় করতে হবে। অর্থাৎ 4 লক্ষ টাকায় যে জিনিসটা আমি বিক্রি করলাম তার কস্ট ফর এক্সাম্পল হতে পারে 3 লক্ষ টাকা। 4 লক্ষ টাকায় যে পণ্যটি আমরা বিক্রি করলাম তার কস্ট হচ্ছে 3 লক্ষ টাকা, রেভিনিউ হচ্ছে 1 লক্ষ টাকা, তার মানে প্রফিট হচ্ছে 1 লক্ষ টাকা, সেলস প্রাইস 4 লক্ষ টাকা, তার মানে সেলস এর 4 লক্ষ টাকার এগেইনস্টে প্রফিট 1 লক্ষ টাকা, কত পার্সেন্ট, 25%। তাহলে প্রত্যেক বছর যে পরিমাণ টাকা আদায় হবে তার 25% গ্রস প্রফিট হিসাবে গণ্য হবে। এই হচ্ছে এই পদ্ধতির মূল বিষয়। এবং অবশিষ্ট যে অংশ, মোট 1 লক্ষ টাকার মধ্যে 25,000 টাকা চলতি বছরের রিকগনাইজ গ্রস প্রফিট, আর অবশিষ্ট যে 75,000 টাকা থেকে যাচ্ছে সেটা ডেফার্ড গ্রস প্রফিট হিসাবে অবশিষ্ট থাকবে। এই হচ্ছে ইনস্টলমেন্ট মেথডের। আর দ্বিতীয় যেটি আছে সেটি হচ্ছে কস্ট রিকভারি মেথড। এক্ষেত্রে রুলটা হচ্ছে কি, যতদিন পর্যন্ত আমার সম্পূর্ণ কস্ট রিকভার না হবে ততদিন পর্যন্ত আমি কোনো গ্রস প্রফিটকে রিকগনাইজ করতে পারবো না। দ্যাট ইজ আমার কস্ট 3 লক্ষ টাকা, সেলস 4 লক্ষ টাকা, বছরে 1 লক্ষ টাকা করে আমি পাবো। তাহলে প্রথম বছর পাইলাম 1 লক্ষ টাকা, একটু আগেই বলেছি কস্ট 3 লক্ষ টাকা। প্রথম বছরে 1 লক্ষ টাকা পাইলাম, কস্ট 3 লক্ষ টাকা থেকে 1 লক্ষ টাকা আদায় হলো, আরো বাকি থাকলো 2 লক্ষ টাকা। দ্বিতীয় বছরে আদায় হলো 1 লক্ষ টাকা, তার মানে অবশিষ্ট 2 লাখ থেকে 1 লাখ টাকা আদায় হলো, মানে কস্টের বাকি থাকলো আরো 1 লক্ষ টাকা।
তৃতীয় বছরে যে যখন এই 1 লক্ষ টাকা আদায় হয়ে গেল, মানে আমার পুরা কস্ট কভার করা শেষ, 3 লক্ষ টাকা কস্ট 3 বছরে আদায় হয়ে গেছে। এখন অবশিষ্ট যে টাকা চতুর্থ বছরে আমি আদায় করব 1 লক্ষ টাকা, এই সম্পূর্ণ 1 লক্ষ টাকা চতুর্থ বছরের প্রফিট হিসাবে গণ্য হবে। অর্থাৎ প্রথম 3টা বছর যেহেতু আমার কস্ট রিকভার করা শেষ হয় নাই, ফলে এখানে কোনো প্রফিটকে প্রথম 3টা বছরে রিকগনাইজ করা যাবে না। আমরা এবার এই অঙ্কের একটু গাণিতিক প্রকাশে যাওয়ার চেষ্টা করি। এখানে যেটা আসছে ইনস্টলমেন্ট সেলস মেথড এন্ড কস্ট রিকভারি মেথড, একটা অঙ্ক দিয়ে আমরা দুইটা উদাহরণ বোঝার চেষ্টা করব। দেখি এখানে বলা হচ্ছে কফিন কর্পোরেশন appropriately uses installment sales method of accounting to recognize income in its financial statements. The following information is available for 2012 and 2013. 2012 সালে তাদের টোটাল ইনস্টলমেন্ট সেলস এর পরিমাণ ছিল 9 লক্ষ টাকা, 2013 সালে ইনস্টলমেন্ট সেলস এর পরিমাণ আরো 10 লক্ষ টাকা। 2012 সালে যে সেলটা তারা করছে 9 লক্ষ টাকায়, সেটার কস্ট হচ্ছে 5,94,000 টাকা। অর্থাৎ আমরা যদি এখানে খেয়াল করি তাহলে 2012 সালের গ্রস প্রফিটের পার্সেন্টেজ কত আমাদেরকে বের করতে হবে। মাথায় রাখি আস্তে আস্তে যে যেহেতু এখানে আমাদের 9 লক্ষ টাকা সেলস, 5,94,000 টাকা কস্ট, অবশিষ্ট টাকা গ্রস প্রফিট, এই গ্রস প্রফিটের পার্সেন্টেজটাকে আমাদের সেলস এর এগেইনস্টে ক্যালকুলেট করতে হবে। এবং 2012 সালের টাকা যতদিন ধরে আদায় হবে ততদিন পর্যন্ত 2012 সালের পার্সেন্টেজ অনুযায়ী গ্রস প্রফিট ক্যালকুলেট করতে হবে। একইভাবে 2013 সালে সেলস 10 লক্ষ টাকা, কস্ট 6,80,000 টাকা, মিন্স গ্রস প্রফিট সম্ভাব্য 3,20,000 টাকা। আমরা যদি পার্সেন্টেজ ক্যালকুলেট করি তাহলে আনুমানিক 32% আসবে। তাহলে 2013 সালের টাকা যতদিন আদায় হবে ততদিন পর্যন্ত 2013 সালের আদায়ের উপর প্রফিটের পার্সেন্টেজ হবে 32%। এই গেল। এরপর আমাদের আসছে 2012 সালে, 2012 সাল বাবদ আদায় হচ্ছে 3,70,000 টাকা, এবং 2013 সালে 2012 সাল বাবদ আদায় হচ্ছে 3,50,000 টাকা। তার মানে আমরা যদি এখানে খেয়াল করি তাহলে 2012 সাল বাবদ 2012 সালে আদায় হচ্ছে 3,70,000। এই 3,70,000 এর উপর প্রফিটের পার্সেন্টেজ হবে 2012 সালের পার্সেন্টেজ অনুযায়ী। দেন আমাদের 2013 সালেও 2012 সাল বাবদ আদায় হয়েছে 3,50,000 টাকা। এই টাকার উপরেও পার্সেন্টেজটা হবে 2012 সালের রেটে। দেন নেক্সট আমাদের আসছে 2013 সাল। 2013 সাল বাবদ 2013 সালেই আদায় হচ্ছে 4,50,000 টাকা। এর উপর প্রফিটের পার্সেন্টেজটা থাকবে 2013 সালের যে সম্ভাব্য আমরা একটু আগে ক্যালকুলেট করছিলাম 32%, সেটাই। দেখি আমরা অঙ্কের সলিউশনে এখন যাই। 2012 সালের প্রফিট যেমনটা আমরা বলছিলাম 9 লক্ষ টাকায় বিক্রয়, আর কস্ট হচ্ছে 5,94,000 টাকা। তার মানে গ্রস প্রফিটের পরিমাণ কত আমরা এখান থেকে বাদ দিলেই দেখতে পারবো 3,06,000 টাকা। এই 3,06,000 টাকা 9 লক্ষ টাকার কত পার্সেন্ট, আমরা একটু যদি ক্যালকুলেটরের সাহায্য নেই, আবার আমরা যদি এখানে খেয়াল করি যে 2012 সালে সেলসের পরিমাণ 9 লক্ষ টাকা, যেখান থেকে কস্ট সম্ভাব্য ছিল 5,94,000 টাকা, দ্যাট ইজ আমাদের সম্ভাব্য প্রফিট হচ্ছে 3,06,000 টাকা। সে এগেইনস্ট দ্য সেলস অফ টাকা 9 লাখ, 9 লক্ষ টাকার এগেইনস্টে সম্ভাব্য প্রফিট 3,06,000 টাকা। দ্যাট ইজ পার্সেন্টেজ অফ প্রফিট হচ্ছে কত আমাদের, আমরা দেখি 34%। তার মানে 2012 সালের টাকা যতদিন ধরে আদায় হবে ততদিন পর্যন্ত আমাদের প্রফিটের পার্সেন্টেজ থাকবে 34%। আবার যদি আমরা যাই 2013 সালে, আমাদের সেলসের পরিমাণ ছিল 10 লক্ষ টাকা, যার কস্ট 6,80,000 টাকা, প্রফিট হচ্ছে 3,20,000 টাকা। 10 লক্ষ টাকার এগেইনস্টে 3,20,000 টাকা, মানে আমাদের পার্সেন্টেজ অফ গ্রস প্রফিট হচ্ছে 32%। অর্থাৎ 2013 সালের টাকা যতদিন আদায় হবে ততদিন পর্যন্ত আমাদের প্রফিটের পার্সেন্টেজ থাকবে 32%। এখন আমরা আমাদের আলোচনায় যদি ফিরে যাই তাহলে দেখি 2012 সাল বাবদ আদায় হয়েছিল, আমরা অঙ্কে দেখেছিলাম 3,70,000 টাকা। তাহলে 3,70,000 টাকার উপর আমাদের 34% প্রফিট। 2013 সালে আমাদের আদায় হয়েছিল
2012 সাল বাবদ 2013 সালে আদায় হয়েছিল 3,50,000 টাকা। তার উপর আমাদের প্রফিটের পার্সেন্টেজ 2,12 সালের পার্সেন্টেজেই হবে 34%, 1,19,000 টাকা। 2013 সালে আমরা প্রফিটের পার্সেন্টেজ পেয়েছিলাম 32%, ফলে 2013 সাল বাবদ আদায় হয়েছে 4,50,000 টাকা। তার উপর প্রফিট 32% হারে 2013 সাল বাবদ প্রফিট 1,44,000 টাকা। 2012 সাল বাবদ প্রফিট 1,19,000 টাকা। 2013 সালে মোট প্রফিট রিকগনাইজ হচ্ছে 2,63,000 টাকা। এখন আমরা যাই 2013 সালের জার্নাল এন্ট্রি গুলো আমরা একটু বোঝার চেষ্টা করি। 2013 সালে আমাদের সেল হয়েছে 10 লক্ষ টাকা। ইনস্টলমেন্ট অ্যাকাউন্ট রিসিভেবল ডেবিট, ইনস্টলমেন্ট সেলস রেভিনিউ ক্রেডিট। এখানে কেন ইনস্টলমেন্ট শব্দটাকে যোগ করলাম? ইউজুয়ালি সেলস এর জন্য আমরা কি করি? অ্যাকাউন্ট রিসিভেবল ডেবিট সেলস কে ক্রেডিট করি সাধারণ বিক্রয়ের ক্ষেত্রে। একটা প্রতিষ্ঠান যে শুধু ইনস্টলমেন্টে পণ্য বিক্রি করে তা কিন্তু না, তার ইনস্টলমেন্টেও পণ্য বিক্রি করে, ক্যাশেও পণ্য বিক্রি করে বা নরমাল ক্রেডিটেও পণ্য বিক্রি করতে পারে। সুতরাং এই দুই ধরনের সেলস এর মধ্যে হিসাবভুক্ত করার সুবিধার্থে যেটা কিস্তিতে বিক্রি হচ্ছে সেটাকে ইনস্টলমেন্ট সেলস, ইনস্টলমেন্ট অ্যাকাউন্ট রিসিভেবল নামে লিখবো। অল আদার যে আইটেম গুলো আছে সেগুলো সব ইউজুয়ালি অ্যাকাউন্ট, শুধুমাত্র অ্যাকাউন্ট রিসিভেবল ডেবিট সেলস রেভিনিউ নামে ক্রেডিট হবে। তো আসি আমরা, এই 10 লক্ষ টাকার কস্ট আমাদের বলে দেওয়া ছিল 6,80,000 টাকা, আমরা লিখে ফেললাম 6,80,000 টাকা। ইনভেন্টরি কস্ট অফ গুডস সোল্ড ডেবিট, তার পরিবর্তে আমরা লিখছি কস্ট অফ ইনস্টলমেন্ট সেলস ডেবিট। কেন? ইনস্টলমেন্টের জন্য আলাদা হিসাব। ইনভেন্টরি ক্রেডিট, ইনস্টলমেন্ট ইনভেন্টরি লিখতে পারি আমরা, শুধু ইনভেন্টরি লিখলে এক্ষেত্রে অন্তত সমস্যা নেই, কারণ একই পণ্যের লটের মধ্যে থেকে কিছু পণ্য রেগুলার সেল হবে, কিছু পণ্য ইনস্টলমেন্টে বিক্রি হবে। ফলে ইনভেন্টরির মধ্যে ক্যাটাগরি নাই, ক্যাটাগরি আছে অ্যাকাউন্ট রিসিভেবল এর ক্ষেত্রে, ক্যাটাগরি আছে সেলস এর ক্ষেত্রে। দেন নেক্সট, আমাদের 2013 সালে মোট আদায় হয়েছিল 8 লক্ষ টাকা। আমরা যদি ফিরে যাই তাহলে দেখি মোট আদায় হয়েছিল 3,50,000 টাকা 2012 সাল বাবদ। 2013 সাল বাবদ 4,50,000 টাকা, মোট 8 লক্ষ টাকা ক্যাশ ডেবিট, 2 বছরের অ্যাকাউন্ট রিসিভেবল, 2 বছরের জন্য ক্রেডিট। নেক্সট জার্নাল এন্ট্রি আসছে আমাদের গ্রস প্রফিট কে ডেফার করে হিসাবভুক্ত করার জন্য। ডেফার কেন পরে আসছে আলোচনায়। ইনস্টলমেন্ট সেলস রেভিনিউ 10 লক্ষ টাকা, যার মধ্যে কস্ট অফ ইনস্টলমেন্ট সেলস 6,80,000 টাকা, ডেফার্ড গ্রস প্রফিট 3,20,000। কেন ডেফার্ড? কারণ এই টাকাটা আমার 1 বছরের মধ্যে আদায় হবে না। যেহেতু 1 বছরের মধ্যে আদায় হবে না, তাই আমরা এটাকে ডেফার্ড গ্রস প্রফিট হিসাবে রাখছি। দেন এই ডেফার্ড গ্রস প্রফিট যে বছর যতটুকু আদায় হবে সেই বছর সেই পরিমাণ ডেফার্ড গ্রস প্রফিট কমতে থাকবে। ডেফার্ড গ্রস প্রফিট আমার লায়াবিলিটিস হিসাবে থাকবে, যে বছর যতটুকু রিকগনাইজ হচ্ছে ওই পরিমাণ লায়াবিলিটিস কমে গ্রস প্রফিট হিসাবে ক্রেডিট হয়ে যাবে। তাহলে 2012 সাল বাবদ 2013 সালে আমাদের প্রফিট ছিল 2012 সাল বাবদ, আমরা এখানে দেখতে পাচ্ছি এটা হচ্ছে 2012 সাল বাবদ আর এটা হচ্ছে 2013 সাল বাবদ। তাহলে 2012 সাল বাবদ 2013 সালে প্রফিট এসছে 1,19,000 টাকা, 2013 সাল বাবদ 1,44,000 টাকা, দুইটাকে ডেবিট করে তার এগেইনস্ট আমরা রিয়েলাইজ গ্রস প্রফিট কে ক্রেডিট করে ফেলছি। দ্যাট ইজ এই দুইটার জন্য ডেফার্ড গ্রস প্রফিট নামে দায়টা কমে গেল, টাকাটা রিয়েলাইজ গ্রস প্রফিটে চলে গেল। আর রিয়েলাইজ গ্রস প্রফিটটাকে ক্লোজ করার জন্য এটা ক্লোজিং এন্ট্রি, এটা হচ্ছে অ্যাডজাস্টিং এন্ট্রি, এটি ক্লোজিং এন্ট্রি, এটা হচ্ছে আমাদের অ্যাডজাস্টমেন্ট এন্ট্রি আর এটা হচ্ছে আমাদের ক্লোজিং এন্ট্রি। এটা আমরা এখানে দেখাই দিচ্ছি, দুইটা একসাথে এখানে আমাদের ক্লোজ হয়ে যাচ্ছে। তো প্রিয় শিক্ষার্থীরা, আমাদের এই আলোচনার মাধ্যমে মধ্য দিয়ে আমরা আমাদের অ্যাডভান্সড অ্যাকাউন্টিং 1 কোর্সটির তৃতীয় অধ্যায় রেভিনিউ রিকগনিশন এর আলোচনা শেষ করলাম। যেমনটি শুরুতে বলেছিলাম যে এই অধ্যায়ের আলোচনার ক্ষেত্রে আমরা ইন্টারন্যাশনাল অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড 18 এর নির্দেশনাগুলো অনুসরণ করব। আমরা সেটাই চেষ্টা করেছি। IAS 18 অনুযায়ী রেভিনিউ রিকগনিশনের ক্ষেত্রে আমাদের যে অল্টারনেটিভ অপশনস গুলো আছে সেগুলো নিয়ে আমরা এখানে আলোচনা করেছি এবং তার আলোকে কতটুকু রেভিনিউ রিকগনাইজ করতে হবে, গ্রস প্রফিট কিভাবে রিকগনাইজড হবে, সেগুলোকে রেকর্ড করার জন্য আমরা কি ধরনের জার্নাল এন্ট্রি দিব, এগুলিকে কিভাবে ব্যালেন্স শিটে বা ইনকাম স্টেটমেন্ট উপস্থাপন করতে হবে সেই বিষয়ে আমরা আলোচনা করেছি। যে বিষয়গুলি খুব বেশি গুরুত্বপূর্ণ সেরকম দুটি বিষয় নিয়ে আমরা দুটি বড় আকারের গাণিতিক সমস্যার সমাধান আমরা দেখেছি।
এবং তুলনামূলক ছোট আকারের যেগুলির জন্য মোটামুটি ভাবে 4 মার্কসের অঙ্ক আসে সেগুলির জন্য আমরা কিছু ছোট আকারের গাণিতিক সমস্যার সমাধান দেখেছি। তার সাথে আমরা কিছু তত্ত্বীয় আলোচনা করেছি যে অংশগুলো অত্যন্ত জরুরি আমাদের 1 মার্কসের প্রশ্নগুলো উত্তর দেওয়ার জন্য। ফলে আমার মনে হয় আমরা যদি এটা বারবার দেখি, পজ দিয়ে দিয়ে দেখি, বোঝার চেষ্টা করি, তাহলে আমাদের প্রচেষ্টা সফল হবে, শিক্ষার্থীদের প্রচেষ্টা সফল হবে এবং জাতীয় বিশ্ববিদ্যালয়ের উদ্যোগ এবং এই সংশ্লিষ্ট শিক্ষকদের উদ্যোগও সফল হবে। তো প্রিয় ছাত্রছাত্রীদেরকে ধন্যবাদ জানাচ্ছি এই কার্যক্রম এর সাথে সংযুক্ত হওয়ার জন্য, এইগুলি দেখার জন্য এবং প্রত্যেক ছাত্রছাত্রীকে স্বাস্থ্যবিধি যথাযথভাবে অনুসরণ করার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি। আমাদের সতর্কতাই আমাদেরকে সুস্থ রাখবে, সুস্থ থাকতে সাহায্য করবে। আমরা সবাইকে নিয়ে সতর্ক থাকি, সুস্থ থাকি। মহান আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুন। সবার শুভ কামনা করে আমাদের সপ্তম লেকচার রেভিনিউ রিকগনিশন অধ্যায়ের উপর শেষ লেকচার আমরা এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।